বাংলাদেশে অশান্ত পরিস্থিতি অব্যাহত। এর মধ্যে আবার জল্পনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নাকি দেশ ছেড়ে পালিয়ে যাবেন। এদিকে দীর্ঘদিন তো আর অন্তর্বর্তী সরকার দেশ চালাতে পারে না, তাই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে জোরালো সওয়াল করেছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। এদিকে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন বিচ্ছিন্নতাবাদীরা। কারণ বিএনপি সহ অন্য দল ও জামাতে ইসলাম বুঝতে পারছে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হলে তাদের রোখা মুশকিল। এই পরিস্থিতিতে একটি গোপন বৈঠকের খবর মিলেছে। সূত্রের খবর, সম্প্রতি লন্ডনে একটি গোপন বৈঠক হয়েছে, আর এই বৈঠকেই মূলত বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপটের ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গিয়েছে। সেই বৈঠকে ঠিক হয়েছে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন। বাংলাদেশের সাধারণ নির্বাচন ঘোষিত হবে 2025-এর সেপ্টেম্বরে, আর বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে 2025-এর ডিসেম্বরে। এরপরই আসছে বৈঠকে আর কি রণকৌশল ঠিক হয়েছে সে বিষয়। জানা গিয়েছে বাংলাদেশে পরবর্তী নির্বাচনে খালেদা জিয়ার বিএনপি 200টি আসন জিতবে। 200টি আসন নাকি জিতবে বিএনপি। কোঅর্ডিনেটর অর্থাৎ অন্তর্বর্তী সরকার এবং সুর ও সাকি মিলিয়ে 30টি আসনে জয়ী হবে, আর জামাতে ইসলাম ও অন্য ধর্মীয় সংগঠনগুলির দল 70টি আসনে জয়ী হবে। জানা গেছে জামাতে ইসলাম ও ধর্মীয় সংগঠনগুলির জোট প্রধান বিরোধী দল হিসেবে কাজ করবে। তার জন্য প্রয়োজনে অন্তর্বর্তী সরকার এবং নূর ও সাকির জোটের সঙ্গে হাত মিলিয়ে মোট 100টির মতো আসন নিয়ে বিরোধী দল হিসেবে উঠে আসবে বাংলাদেশ। আর উভয় দল থেকেই মন্ত্রী নির্বাচিত হবে। লন্ডনে জামাতের সঙ্গে এই গোপন বৈঠকে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। তাহলে বুঝতেই পারছেন, ভোটের আগেই ঠিক হয়ে যাচ্ছে কে কটি আসন পাবে। তাহলে এই ভোটকে আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট বলবেন নাকি প্রহসন বলবেন, আপনারাই বিচার করুন। আর এই বৈঠকের খবর যদি ঠিক হয় তাহলে আর ভোট করে লাভটা কি, সেটাই তো সবথেকে বড় প্রশ্ন। একটা দেশের সাধারণ নির্বাচনের দিকে তাকিয়ে থাকেন দেশের মানুষ। গণতান্ত্রিক পদ্ধতিতে এই ভোট হবে বলেই আশা করে আছেন দেশের জনতা। অন্তত দেশের মানুষ যে স্বৈরাচারিতার অভিযোগ তুলে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছিলেন, তারপরেও যদি এভাবে নির্বাচনের নামে প্রহসন হয় তাহলে কি তা বাংলাদেশের পক্ষে ভালো হবে? এ নিয়ে আমরা শুনবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আজ তাক বাংলা স্টুডিওয়ে এসে। শুনুন। দেখুন, আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভীষণভাবে টালমাটালের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এই টালমাটালকে সামলাবার সবথেকে সহজ এবং সবথেকে ভিজিবল উপায় হিসাবে যেটা উপরে উঠে আসছে সেটা অবশ্যই পলিটিক্যাল সলিউশন। কিন্তু পলিটিক্যাল সলিউশন যে বাংলাদেশের আগামী ভবিষ্যৎকে জন্যে খুবই ভালো, সেটাও হলফ করে বলা যাচ্ছে না। তার কারণ জামাত হঠাৎ করে ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে পড়েছে তাদের নিজস্ব এজেন্ডাকে পলিটিসাইজ করার জন্য, উইচ মিনস বাংলাদেশের আগামী ভোটে জামাত অ্যাজ এ পলিটিক্যাল পার্টি পার্টিসিপেট করতে উদ্গ্রীব। জামাত যদি সে ধরনের ঘটনা ঘটায়, সেখান থেকে একটা জিনিস পরিষ্কার যে জামাত সেখানে একলা লড়ার সাহস পাবে না। তার কারণ অ্যাকর্ডিং টু মেনি মিডিয়া অফ বাংলাদেশ, জামাত যদি এককভাবে কোনো পলিটিক্যাল কন্টেস্ট করে তারা এতটা পর্যাপ্ত সিট পাবে না যে আদপেও তাদের পলিটিক্যাল রেলেভেন্স থাকবে। তাই তারা চেষ্টা করবে বিভিন্ন রকম রিলিজিয়াস এজেন্ডায় যে ছোট ছোট পলিটিক্যাল এন্টিটিগুলো আছে তাদেরকে সাথে নিয়ে একটা অ্যালাই ফর্ম করার, এবং এই অ্যালাই যে ফরমেশন হবে সেই অ্যালাইকে তারা চেষ্টা করবে প্রধান বিরোধী শক্তি হিসাবে আগামী দিনে বাংলাদেশের বিরোধী আসনে গিয়ে বসা। সেক্ষেত্রে সরকার হিসাবে বাংলাদেশের প্রুভেন আইডেন্টিটি বিএনপিকে তারা ব্যাকআপ দেবে ম্যাক্সিমাম সিট পাওয়ার জন্যে। কিছু মিডিয়ার তথ্য, কিছু বিদেশি সূত্রে চলা খবরের মাধ্যমে এটা জানা যায় যে লন্ডনে এমন ধরনের কিছু মিটিং হয়েছিল বা এমন ধরনের কিছু এগ্রিমেন্ট হয়েছে যার মাধ্যমে হয়তো বিএনপি জামাতকে সাইলেন্টভাবে সাপোর্ট করে বাংলাদেশে ইলেকশন করাবার চেষ্টা করবে। যদি সে ধরনের কোনো
প্রক্রিয়া তারা চালাতে থাকে, তাহলে এই জিনিস নিশ্চিত করে বলা যেতে পারে যে বিএনপি সেক্ষেত্রে কনফিডেন্টলি 150-র উপরে অর্থাৎ 200-র কাছাকাছি সিটকে অ্যাটেম্প্ট করে লড়বে। যদি বিএনপি জানে তারা 200 সিট পেয়ে যায়, তার মানে তারা অবশ্যম্ভাবী সরকারে আসছে, এবং জামাত যদি অ্যালাই ফর্ম করে তাহলে তারা 30 থেকে 40টা সিট নেবে এবং সেকেন্ড বা থার্ড অ্যালাইও ফর্ম করতে পারে, যেগুলোরও মুখ্য এজেন্ডা হতে পারে রিলিজিয়াস কন্টেস্টিং, এবং এই সবকটা মিলে প্রধান বিরোধী অ্যালাই হিসাবে একটা জোট বাঁধবে। কিন্তু এক্ষেত্রে একটা কথা উড়িয়ে দেওয়া যায় না, যদি সেখানে বাংলাদেশে প্রপারলি একটা ভোট হয় তাহলে কিন্তু আওয়ামী লীগকে উড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু আওয়ামী লীগকে যদি বয়কট করে ভোট হয় তাহলে ইকুয়েশন যে কোনো দিকে যেতে পারে। বাংলাদেশের যিনি চিফ জাস্টিস আছেন আজকের ডেটে, সে রেফাত সাহেব, উনি কিন্তু ইস্তফা দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার একটা সম্ভাবনা আমরা সবাই জানতে পারছি। যদি সে ধরনের ঘটনা হয় তাহলে কতটা বায়াসড ভোট আর কতটা নিরপেক্ষ ভোট বাংলাদেশে করানো সম্ভব হবে সে ব্যাপারে সন্দেহ সবার কাছে আছে। বাংলাদেশ যদি পলিটিক্যাল সলিউশন আনবায়াসডভাবে নিতে না পারে তাহলে নো ম্যাটার হোয়াট বাংলাদেশের এই ইকোনমিক ক্রাইসিসও কাটবে না, বাংলাদেশের এই রিলিজিয়াস কিলিং যেটা চলছে বাংলাদেশের মধ্যে সেটাও কোনোভাবে সমাধান সূত্র পাবে না। এবং একটা কথা বারবারই বলে দেওয়া দরকার, বাংলাদেশের সাধারণ মানুষের হিতে এই ধরনের কম্বিনেশন কাজ করবে না। হয়তো কোনো বিশেষ জাতির বিশেষ কিছু লিডারদের পকেট ভরানোর জন্য এই ধরনের ইকুয়েশন ভীষণভাবে এফেক্টিভ, কিন্তু এই ধরনের ইকুয়েশনে বাংলাদেশের সাধারণ নাগরিক কতটা উপকৃত হবে বা বাংলাদেশের সাধারণ নাগরিকদের ভবিষ্যৎ কতটা ভালো দিকে যাবে এই ব্যাপারে সন্দেহ থেকেই যাচ্ছে। তাই বাংলাদেশকে যদি পলিটিক্যাল সলিউশনের দিকে তাকাতে হয়, বাংলাদেশের উচিত এমন একটা পলিটিক্যাল স্ট্রাকচার তৈরি করা যে পলিটিক্যাল স্ট্রাকচারে আওয়ামী, বিএনপি, এনপি এবং প্রতিটা পলিটিক্যাল পার্টি ভীষণভাবে নিরপেক্ষভাবে পার্টিসিপেট করতে পারে এবং মানুষকে সহজভাবে সাধারণভাবে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া যেতে পারে। তাহলেই বোঝা যাবে অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ কাকে তাদের আগামী সরকারের দেখতে চাইছে। তাহলে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে এগোতে চলেছে। জামাতে ইসলামীর প্রভাব যে আরও বাড়তে চলেছে, যে জামাতে ইসলামীকে শেখ হাসিনার সময়কালে সেভাবে দেখাই যেত না, তাদের অ্যাক্টিভিটিও সেভাবে লক্ষ্য করা যেত না, সেই জামাতে ইসলামী তাদের ইনফ্লুয়েন্স বাড়াবে এমনটাই মনে করা হচ্ছে এবং নেতৃত্ব দেবে বিএনপি। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।